তওবা তওবা তওবা, এসব কি বলছেন আপনি? আচ্ছা মশাই, আপনি তো খুব খারাপ। আমি আপনার কাছে সাহায্য চাইলাম আর আপনি আমায় ফালতু পরামর্শ দিচ্ছেন। স্বামীকে ডিভোর্স দিলে আমি থাকবো কিভাবে? মানছি লোকটা একটু পাষাণ। কথার মাঝে থামলো মেয়েটা, আবার থমথমে গলায় বলল, একটু না, অনেকটাই পাষাণ। বললামই তো, লিভ হিম। রিচার্ডের ভারী কি কণ্ঠস্বর কর্ণপাত হবার সাথে সাথে ওপাশ থেকে ঝড়ের বেগে কথা ছুটে আসলো। কিন্তু কিভাবে? আমি যে তাকে ছাড়া থাকতে পারি না। রিচার্ড নিশ্চুপ। ফোনের অপর পাশের মেয়েটা আবার বলতে লাগলো, আচ্ছা, আপনি কি আমাকে একটু সঙ্গ দিবেন তাকে ভুলে যাওয়ার জন্য? এবারও নিশ্চুপ রিচার্ড। চটফটি উঠল অপর প্রান্তেও। আচ্ছা, বন্ধু হবেন প্লিজ। রিচার্ড কায়নাত কোনো মেয়ে বন্ধু বানায় না। ও, আপনার নাম বুঝি রিচার্ড? একদমই সুন্দর না। আমি আপনাকে ছোটখাটো করে অন্য কিছু বলে ডাকবো। নিস্তব্ধ রাস্তায় বিষণ্ণ মনে রিচার্ড চাইলেও ফোনটা কেটে দিতে পারছে না। অচেনা মেয়েটার সাথে কথোপকথনটা অচেতন চালিয়ে যাচ্ছে। কণ্ঠে কোনো তেজ নেই, অভিব্যক্তি স্বাভাবিক। মেয়েটির প্রতিটি বাক্যে এক ধরনের স্নিগ্ধতা মিশে আছে, যা রিচার্ডকে বিরক্ত ভুলিয়ে দিচ্ছে। রিচার্ড চুপচাপ শুনছে মেয়েটির বকবক, বাইরে নিস্তব্ধতা, আর ফোনের ওপাশের মেয়েলির কণ্ঠ মিলেমিশে এক আশ্চর্য মায়ায় জাল বুনেছে চারপাশ। শোনা হ্যাঁ, ভাবা শেষ। টুকি। আপনাকে আজ থেকে আমি টুকি ডাকবো। হোয়াট দ্য হেল? গেল ওপাশ থেকে মেয়েটির খিলখিল হাসি, রেনিচেনি শব্দ। সেই রেনিচেনি শব্দ নিস্তব্ধ রাতটাকেও একটু প্রাণবদ্ধ করে তুলল। হাসতে হাসতে মেয়েটি বলল, রাগলেও আমি আপনাকে এটা বলেই ডাকবো। আজ থেকে আপনি আমার টুকি বেস্টু। আপনি না ভাবলেও আমি ভাবছি। রিচার্ড বুঝতে পারে মেয়েটা একটা বাচাল। কিছু বলার আগে মেয়েটি হালকা শ্বাস নিয়ে আবার শুরু করলো, দেখুন, আপনিও নিশ্চয়ই খুব একা। তা না হলে এত রাত পর্যন্ত সজাগ থাকতেন না। আর আমিও একা। চলুন আমরা একে অপরের সঙ্গ দেই। আজ থেকে আমি প্রতিদিন রাতে ঠিক এমন সময় কল দিব, ঠিক আছে? আই এম হ্যাপিলি ম্যারিড, ড্যাম ইট। রিচার্ডের ঝাঁঝালো স্বর মেয়েটির গায়েই লাগলো না, বরং গমগমে গলায় হেসে বলতে থাকলো, তো এতে কি হয়েছে? আমারও তো হাজব্যান্ড আছে। আর আমার হাজব্যান্ডের মতো আপনার ওয়াইফও নিশ্চয়ই আপনাকে সময় দেয় না। তাই তো এখন আমার সাথে কথা বলছেন। রিচার্ড কিছুক্ষণ চুপচাপ শুনল, তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, আমার ওয়াইফ খুবই ডেঞ্জারাস। মেয়েটি যেন রিচার্ডের কথা শুনে আরো উদ্দীপ্ত হলো, দাপটে গলায় বলতে শুরু করলো, ইস, আমি কি কাউকে ভয় পাই নাকি? আপনি জানেন না মশাই, আমার হাত কত বড়। ফ্রেন্ডশিপের মধ্যে কোনো ঝামেলা করতে এলে কিডন্যাপ করে চাঁদে পাঠিয়ে দিব আপনার ওয়াইফকে। রিচার্ড হালকা হাসি হেসে বিদ্রুপ করে বলবে, ব্ল্যাকমেইল করা হচ্ছে নাকি? মেয়েটি গলায় জোর এনে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ করছি। চেনেন না এখনো আমাকে? এবার পরিবর্তন হলো রিচার্ডের কণ্ঠস্বর। আর ইউ প্রিটি? থতমত খেয়ে গেল মেয়েটা। এবার কণ্ঠটা নরম শোনালো, ব্ল্যাকমেলারের সাথে সুন্দর অসুন্দরী কি সম্পর্ক? তুমি এই মুহূর্তে কি পরে আছো আমি দেখতে পাচ্ছি না, তাই ইমাজিন করতেও কষ্ট হচ্ছে। মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল, বিস্মিত স্বরে বলল, এই, আপনি কি ফ্ল্যাট করছেন? আপনি না একজন ম্যারিড পারসন? রিচার্ড ঠোঁটে কামড় বসালো, অতঃপর গাড়ির স্পিড বাড়িয়ে বলল, আমার ওয়াইফ এখন ঘুমোচ্ছে, সঙ্গ দেওয়ার জন্য তো একজন না একজনকে লাগবেই, তাই না? মেয়েটির কণ্ঠ এবার আর শোনা গেল না, তবু মনে মনে রিচার্ডকে বিশ্রী একটা গালি দিয়ে চুপ করে রইল। রিচার্ড এবার আগ বাড়িয়ে প্রশ্ন করল, তোমার নাম কি? কেন? তোমার নামে কল্পনায় রং সাজাবো, আর নাম জানবো না? সেই সময়গুলোতে নামের প্রয়োজন হয় মেয়ে। ছি, আপনার চিন্তাভাবনা এত বাজে। রিচার্ড মৃদু হেসে বলল, আমি তো এখন তোমাকে নিয়েই চিন্তা করছি, তাও খুব গভীরভাবে। ছি, অসভ্য। সঙ্গে সঙ্গে কল কাট হয়ে গেল। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে ফোন পাশের সিটে ছুঁড়ে মারল। রিচার্ড, তাকবীর, এলিজাবেথ আর লারা মুখোমুখি দাঁড়িয়ে। আজ একটি গুরুত্বপূর্ণ ডিল চূড়ান্ত হবে। ওদের সাথে উপস্থিত আছেন বায়ার স্টিফেন এবং তার ম্যানেজার। শর্ত অনুযায়ী জেকে এম্পায়ার ও বিট টেক্সটাইল, এই দুই কোম্পানির মধ্যে যে কোনো একটিকে ডিলটি দেওয়া হতো। তবে লারার উপস্থিতি ছিল একেবারেই অপ্রত্যাশিত। ছোটবেলা থেকে লারার বেড়ে ওঠা আমেরিকায়, তাই আগে কখনো রিচার্ডের সঙ্গে দেখা হয়নি। আমেরিকায় পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করার পর বাবা মায়ের স্নেহ ছাড়া বেড়ে ওঠা লারা বাবার চাহিদা অগ্রাহ্য করে নিজের মতো করে এক নতুন কোম্পানি গড়ে তোলে। নিজের স্বাধীনতায় বাঁচতে চেয়েছিল লারা এবং জেমসের বাধার বিপরীতে গিয়ে যা করেছে তাতে অল্প সময়ের মধ্যে বিশাল সাফল্য অর্জন করে। কথায় আছে, পিরিতি কাঁঠালের আঠা, একবার লাগলে আর সহজে জোড়া লাগে না। লারার
ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রেমের অদম্য টান তাকে ইতালি থেকে এখানে টেনে এনেছে। নিজের গড়ে তোলা সাম্রাজ্য আর ব্যক্তিত্বের শক্তি ভুলে সে প্রেমের জোরে এই লড়াইয়ে উপস্থিত। তবে এই ভালোবাসার টান কি শুধু হৃদয়ের, নাকি এর সঙ্গে জড়িত আছে আরো গভীর কোনো উদ্দেশ্য? লাড়ার চোখে যে ঝলক তাদের বোঝাতাই আসলে সে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে এসেছে, নাকি ডিলকে হাতের মুঠোয় নেওয়ার পরিকল্পনায়। এদিকে এলিজাবেথের উপস্থিতি ছিল তাকবীরের কারণে। তাকবীর শুধু বাড়ি নয়, নিজের সকল বাবার অস্থাবর সম্পত্তির অর্ধেক এলিজাবেথের নামে করে দিয়েছে। সেই সুবাদে বড় বিজনেস ডিলের চূড়ান্ত পর্বে এলিজাবেথের উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ডিল শুধু ব্যবসার নয়, বরং ক্ষমতা আর নিয়ন্ত্রণের এক জটিল লড়াই। এলিজাবেথ একদম চুপসে দাঁড়িয়ে আছে তাকবীরের পেছনে, নিজের অস্তিত্ব আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে। লারা ও তাকবীর স্টিফেনের সাথে ডিলের খুঁটিনাটি নিয়ে আলোচনা করছে। মিটিং শুরু হওয়ার আর বেশি দেরি নেই, তবে রিচার্ড অন্য জগতে রক্তগরম চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এই ব্যস্ততার মধ্যেও তাকবীরের তীক্ষ্ণ নজর এড়ায় না এই অস্বস্তিকর মুহূর্তের। নিজের অবস্থান বদলে এলিজাবেথকে আরো আড়াল করে দাঁড়ালো তাকবীর। অন্যদিকে লারা কথার ফাঁকে ফাঁকে রিচার্ডের দিকে তেরছা চোখে তাকাচ্ছে, ঠোঁটের কোণে অজানা হাসি, যেন চোখে চোখে প্রেমের সমীকরণগুলো তার এক নিঃশ্বাসে পড়ে ফেলা সহজ। এখানে শুধু ডিল নয়, চলছে অগোছল জটিল এক প্রেমের যুদ্ধ। চারটি হৃদয়ের বিপরীত হৃদয়ের প্রতি টান। কথার মাঝে স্টিফেন লারার সাথে কথা বলতে বলতে কনফারেন্স রুম থেকে বাইরে গেল। এখন রুমে উপস্থিত আছে শুধু এলিজাবেথ, তাকবীর আর রিচার্ড। রিচার্ড এখনো পর্যন্ত এলিজাবেথের দিক থেকে দৃষ্টিভঙ্গ করেনি, আর না এলিজাবেথ মাথা তুলেছে। তাকবীর এলিজাবেথকে কিছু বলতে যাবে, তখনই রিয়ান এলো। তাকবীরের কানে কিছু বলতেই চিন্তার ছাপ স্পষ্ট হয় তাকবীরের কৃষ্ণ গহ্বরে। তাকবীর জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চোখ বোলালো পুরো রুমে। পরপর তাকালো রিচার্ডের দিকে, তাকালো এলিজাবেথের দিকে। আজ তারা ডিল ফিক্সড করার জন্য যে 5 স্টার হোটেলে উঠেছে, সেই হোটেলের অ্যাপেস্টারে পার্টি হচ্ছে। অনেক ধরনের মানুষের আনাগোনা। তাকবীর এমন পরিবেশে এলিজাবেথকে বাইরে নিতে চাইল না। এলোকেশি, একটু ওই কর্নারে গিয়ে দাঁড়াও, আমি আসছি 2 মিনিট। স্টে কনফিডেন্ট। এলিজাবেথ ভেতরে ভেতরে তটস্থ হলেও তা প্রকাশ্যে আনল না। ফোঁস নিঃশ্বাস ছেড়ে উপর নিচ মাথা ঝাঁকালো। তাকবীর স্মিত হেসে রিচার্ডের দিকে শক্ত চোখে চেয়ে বেরিয়ে গেল রিয়ানকে নিয়ে। আচ্ছা, এখানে কে পাত্তা দিল কার তীক্ষ্ণ চাহনি? তাকবীর চলে যেতে এলিজাবেথও পা বাড়ায় কর্নারে যাওয়ার জন্য, কিন্তু যেতে আর পারল কই। হ্যাসকা টানে ধাক্কা খেয়ে গিয়ে আশ্রে পড়ল দেয়ালে। অতর্কিত আক্রমণে বুক পাজরে তীব্র চাপ অনুভূত হয় এলিজাবেথ। চকিতে পেছন ফিরতে না ফিরতে আবারও শিকার হলো আরেকটি ধরাশয়ী আক্রমণের। রিচার্ডে এসে সজোরে চেপে ধরল এলিজাবেথের চিবুক। দুচোখ দিয়ে আগুন ছুটছে ওর। অকস্মাৎ রিচার্ড ছাড়িয়ে গেল অবাকের উচ্চ পর্যায়ে। সহস্র দান্ত বসিয়ে দিল এলিজাবেথের কাঁধে। ব্যথায় ছটফটিয়ে উঠল এলিজাবেথ। চিৎকার করার সুযোগও দিল না রিচার্ড। ওর খসখসে শক্ত হাতে চেপে ধরল এলিজাবেথের মুখ। কাঁধ থেকে রক্ত বের করে তবে মুখ তুলল রিচার্ড। মুখ থেকে সরিয়ে নিল হাত। ঝিরঝিরে রক্ত ভেসে উঠল কাঁধের কোমল মাংসের উপর। এলিজাবেথ কাঁধ চেপে ধরে নিচে বসে পড়ল। কান্না আটকে রাখার তুমুল চেষ্টা চালাচ্ছে। ফলস্বরূপ কাঁপছে ঠোঁট। নাকের পাটা আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথায় টনটনাচ্ছে। রিচার্ডও হাঁটু ভেঙে বসল। ওর উত্তপ্ত ঘনশ্বাসের শব্দ রুমের নিস্তব্ধতা ভেদ করছে। পিনপতন নীরবতার মাঝে একমাত্র শোনা যাচ্ছে এলিজাবেথের নাকটানার মৃদু শব্দ আর রিচার্ডের ক্রোধে ফুঁসতে থাকা শ্বাসের প্রতিধ্বনি। ক্রোধে মটমট করছে গ্যাংস্টার বচের চোয়াল। এই অযাচিত ক্ষুব্ধতার কারণ এলিজাবেথ এখনো বুঝে উঠতে পারল না। রিচার্ড তর্জনী ঠেকানো এলিজাবেথের চিবুকের নিচে। অতঃপর ধীরভাবে উপরে তুলল এলিজাবেথের নির্মল চেহারা। এলিজাবেথের ঠোঁট অনবরত কাঁপছে। আখি যুগল টইটম্বুর করছে বর্ষার ধারায়। বাঁধ ভাঙতে পারে যে কোনো সময়। রিচার্ডের ক্রোধ এতটাই তীব্র যে কথা বলার সামর্থ্যটুকুও হারিয়ে ফেলেছে। অবাক করে দিয়ে গ্যাংস্টার বচের কথা ভেজে ভেজে আসছে। তুই সুন্দর, তবে সেই সৌন্দর্য শুধুই আমার জন্য। খোদার কসম, তোকে আজ জ্যান্ত মাটির চাপা দিয়ে দিতাম। শুধু আবার অধিকার হারানোর ভয়টাই আমায় আটকাচ্ছে। এলিজাবেথের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। বিহব্বল দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকালো। চোখে ঝলমলে কৌতূহলের ছায়া। কিসের অধিকার? কথাটা শেষ করার আগেই কোনো সাবধান বাণী ছাড়াই রিচার্ড আবারও ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উন্মুক্ত অপর কাঁধে। এবার আর মুখ চেপে ধরল না, বরং এলিজাবেথ নিজেই নিজের মুখ চেপে ধরল দু হাতে। চোখ বন্ধ করে চেষ্টা করছিল নিজেকে সংযত রাখতে। এতক্ষণে গিয়ে এলিজাবেথ বুঝতে পারল রিচার্ডের এত ক্রোধের কারণ। আজ এলিজাবেথ অফ শোল্ডার টপ পরেছিল।
ঘন লাল রেশমি চুলগুলো তালুর উপরে চূড়ো করে বাঁধা ছিল, ফলস্বরূপ কাঁধ ও পিঠের বড় একটা অংশ ছিল উন্মুক্ত। যদিও এলিজাবেথের কাঁধে ছিল ওভারকোট, তবু ইচ্ছাকৃতভাবে সেটা খুলে পাশে রেখে দিয়েছিল, রিচার্ডকে একটু জ্বালানোর জন্য, এক প্রকার খুনসুটির মতো। কিন্তু জ্বালাতে গিয়ে যে নিজেই জ্বলে যাবে সেটা কল্পনাতেও আনেনি এলিজাবেথ। এখন মনে হচ্ছে খেলাটা বোধহয় একটু বেশি দূরে চলে গেছে। এবারও রক্ত ছড়িয়েই ছাড়লো রিচার্ড। এলিজাবেথ বিষাদে ভরা চোখে তাকিয়েছে রিচার্ডের নীল মরিচিকার মায়াবী চোখে। শান্ত নদীর মতো মন্থর শীতলতা তলিয়ে গেল রিচার্ডের ক্রোধ মুহূর্তেই। ও সমুদ্রের গহীন রহস্য লুকানো দৃষ্টি চলে গেল এলিজাবেথের চেরির মতো টষ্টসে ঠোঁটে। নিষ্প্রভ দ্বিধাহীন দৃষ্টিতে চেয়ে রইল রিচার্ড, চোখে এক ধরনের নীরব আকাঙ্ক্ষা। ধীরে ধীরে এলিজাবেথের ওষ্ঠপুটের দিকে এগিয়ে গেল রিচার্ড। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। রিচার্ড তুষ্ট এক মুচকি হাসি হাসল, তবে আজ আর জোর করল না। দোষ আমার না, দোষ তোমার রেড, কারণ তুমি একটু বেশি হট, যা বারবার আমাকে কন্ট্রোল হারাতে বাধ্য করে। মাই ফাকিং ডার্ক রেড। রিচার্ডের গলায় তপ্ত আক্রোশ আর গভীর আকর্ষণ মিশে আছে। এলিজাবেথের চোখে বিস্ময়ের ছাপ, বুকে ধুকভুক করছে। এই বন্য স্বীকারোক্তির সামনে রিচার্ড উঠে দাঁড়ালো, অহেতুক কথা না বাড়িয়ে। পরপর এলিজাবেথকেও একটানে তুলে সোজা করলো। এলিজাবেথের শরীর তীর তীর করে কাঁপছে, বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ অনুভব করলো ওর কাঁধ ঢেকে গেল শক্ত ভাঁজের কাপড়ে। এলিজাবেথ তাকালো নিজের কাঁধে, দেখতে পেল রিচার্ডের কোটটা সযত্নে ওর ক্ষত কাঁধ ঢেকে দিয়েছে। আপনি মানুষটা কেমন বুঝে ওঠা খুবই মুশকিল। অযথা বুঝতে গিয়ে নিজের ছোট মস্তিষ্ককে কষ্ট দিও না। রিচার্ড গাছাড়া ভাবে মিটিং স্পেসে বসতে বসতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। এলিজাবেথ কোটটা শরীরের সাথে আরো ভালোভাবে মিশিয়ে নিল। অতঃপর রিচার্ডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সরু গলায় বলল, আমি যেমন খুশি তেমন জামা পরবো, আপনার এতে সমস্যা কোথায়? পুরুষ মানুষের এই চাঁদটাই একমাত্র প্রতিবাদী অস্ত্র, যেটা খারাপ কিছু দেখলেই রুখে দাঁড়ায়। রিচার্ড মিটিং রুমেই সিগারেট ধরালো, পা তুলে দিল টেবিলে। থতমত খেয়ে গেল এলিজাবেথ রিচার্ডের কথায়। ছি, আপনার কথাবার্তা এত নোংরা। কোনো কথায় গুরুত্ব না দিয়ে উল্টাপাল্টা বলেন। আমি মজা করিনি। তোমার ধারণা থেকেও জঘন্য। ফুসফাস করে শ্বাস ছাড়ল এলিজাবেথ। এই লোকটা যে এক নম্বরের রকচাটা আর ঠোঁটকাটা, এটা তার আগেই জানা হয়ে গিয়েছে। এলিজাবেথ তিক্ততার বাণী ছেড়ে তুষ্ট হাসল, পরপর চিবিয়ে চিবিয়ে বলল, এটা বলুন আপনি জেলাস। দ্যাটস ফাকিং বুলশিট। শূন্যে ধোয়ার মেঘ ছড়িয়ে দিতে দিতে তুচ্ছ হেসে বলে রিচার্ড। রিচার্ডের কথাগুলো গায়ে এসে আগুনের ফুলকির মতো পড়ল এলিজাবেথের। দাঁতে দাঁত পিষল এলিজাবেথ। ওকে, তাহলে আমি এক্ষুনি এটা খুলে ফেলছি বলে এলিজাবেথ গা থেকে কোট খুলে ফেলতে লাগলে বেশি আসে রিচার্ডের শাসানো কণ্ঠ। একদম এসিড ঢেলে দিব, তুই একবার খুলে দেখ শুধু। চুপসে গিয়ে মলিন হয়ে উঠল এলিজাবেথের অবয়ব। আবারও কাঁধে সুন্দর করে রেখে দিল কোটটা। এই লোকের বিশ্বাস নেই, সত্যি সত্যি ঢেলে দিতে পারবে। কিছু বলতে চাচ্ছিল, তখনই রিচার্ড তার ফোন উঁচিয়ে সামনে ধরে অন্য হাতে এলিজাবেথকে থামিয়ে দিল। ব্যস্ত গলায় বলল, আমার মাঝরাতের বান্ধবী ফোন দিচ্ছে, একদম চুপ। অযাচিত কারণে এলিজাবেথের বৃক্ষপটে বারুদ জ্বলে উঠল। এলিজাবেথ তেড়ে কিছু বলতে যাবে, তার আগেই মাঝপথে রিচার্ড এক হাতে টাইপ করতে করতে অপর হাত দিয়ে একটা চাবি ছুঁড়ে দিল। এলিজাবেথ চমকালেও ধরতে সক্ষম হয় চাবিটি। কিছু বলতে যাবে, তার আগেই লারা, স্টিফেন ওরা ভেতরে চলে আসলে এলিজাবেথ গুটিয়ে নেয় নিজেকে। তাকবির আসার জন্য অপেক্ষা করছে। অপরদিকে ভাঁজ সংকুচিত কপালে দাঁড়িয়ে আছে তাকবির, পাশের চিন্তামগ্ন রিয়ান। হঠাৎ তাকবির কিছু মনে হতেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, চিন্তা করো না প্রেম, অফিস আমি আগে থেকেই খালি করে রেখেছিলাম, আর বাকিটা আব্বা সামলিয়ে নিবে। ভেতরে চলো, তোমার ম্যাম একা আছে। এরিক আজ তার ট্রিম নিয়ে বিট টেক্সটাইলে রেট দিতে গিয়েছিল। সেই খবর পেয়ে রেয়ান দ্রুত তাকবীরকে ডেকে এনেছিল। তবে তাকবীর দক্ষ খেলোয়াড়, সে এমন কেউ নয় যে সহজে তা চিহ্ন ফেলে আসে। কিন্তু এক জায়গায় তাকবীর এখনও দ্বিধায় সবকিছু ফেলে বিট টেক্সটাইলকে কেন তাদের প্রথম টার্গেট বানানো হলো। যতই ভাবুক, বেশিক্ষণ সময় নিল না তাকবীর। পায়ের গতি বাড়িয়ে সরাসরি ভিতরে প্রবেশ করলো। কিন্তু ভেতরে ঢুকেই চোখ গিয়ে পড়ল এলিজাবেথের কাঁধে ঝুলে থাকা রিচার্ডের কোটের ওপর। মুহূর্তে হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। এলিজাবেথ ও তাকবীরের জন্যই অপেক্ষা করছিল। এখনো পর্যন্ত বসেনি চেয়ারে। তাকবীর ধীরে গিয়ে গেল এলিজাবেথের কাছে, নিচু স্বরে বলল, ওটা খুলে ফেলো এলোকেশি।
এলিজাবেথ দ্বিধা ও সংকোচের মাঝে একবার চোখ বুলালো সামনে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তাদের মাঝে লাড়ার চোখে একরাশ তিক্ততা। এলিজাবেথ বুঝতে পারছে এই মুহূর্তে কোটটি গা থেকে সরানো মানে নিজের ক্ষতস্থান সকলের সামনে উন্মোচন করা। এমন লজ্জাজনক মুহূর্তে সে পড়তে চায় না। তাকবীরের দিকে চেয়ে এলিজাবেথ জোরপূর্বক মৃদু হাসি দিল এবং বলল, থাকুক না। তাকবীর ভেতরে আঘাত পেলেও আর কিছু বলল না। টেবিলের ভেতর থেকে চেয়ারের অর্ধেক অংশ বের করে এলিজাবেথকে সসম্মানে বসতে দিল। এলিজাবেথ চুপচাপ বসেও গেল। তাকবীর বসলো এলিজাবেথের পাশে। লারা আগেই আগ বাড়িয়ে গিয়ে রিচার্ডের পাশে স্থান দখলে নিয়েছিল। রিচার্ড ফোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে স্মোক করছিল। স্টিফেন রিচার্ডের দিকে তাকিয়ে ছোট করে বলল, মিস্টার কায়নাত প্লিজ। রিচার্ড স্টিফেনের কথাকে পাত্তা না দিয়ে আরেকটি সিগারেট ধরালো। স্টিফেন কিছুটা লজ্জিত হলেও দ্বিতীয়বার কিছু বলল না। বিজনেসম্যান রিচার্ড কায়নাতের যে আরও একটা পরিচয় আছে, আর সেই পরিচয় যে কতটা বর্বর আর ভয়ঙ্কর তা সকলের অবগত। দ্বিতীয়বার আরও কিছু বলল না স্টিফেন। যথারীতি মিটিং শুরু হলো। প্রথমেই লারা প্রেজেন্টেশন শুরু করলো। মিলিয়ন টাকার ডিল ছিল এটি, এবং সকলের প্রস্তুতিও ছিল সেরা থেকে সেরা। লারার পর তাকবীর তার প্রজেক্টের দেখাতে শুরু করলো। সবার চোখে গাম্ভীর্যের ছোঁয়া। তবে রিচার্ড একদমই ভিন্ন। সে কখন থেকে একমনে ফোনে কিছু না কিছু টিপে যাচ্ছে। এদিকে লারা যে তাকে চোখে গিলে খাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। অন্যদিকে এলিজাবেথ শুকনো মুখে মাথা নিচু করে রেখেছে। এসব কিছুই তার মাথায় ঢুকছে না। নিজেকে পুরোপুরি অবসন্ন অবসাদগ্রস্ত লাগছে। তাকবীরের চোখে মুখে প্রবল ইচ্ছা স্পষ্ট, এই প্রজেক্টটা পাওয়া। ইতিমধ্যেই তাকবীরের কোটি কোটি টাকা লস করে হয়ে গিয়েছে শুধুমাত্র একটা সিদ্ধান্তের কারণে। আজ এই ডিলটি না পেলে তাকবীরকে বড় ধরনের চাপের সম্মুখীন হতে হবে, যে চাপ তার ব্যবসার জন্য অত্যন্ত বিপজ্জনক। টুকি বন্ধু। আবারও সেই রং নাম্বার থেকে মেসেজ। ফোঁস নিঃশ্বাস ছেড়ে রিপ্লাই দিল রিচার্ড। সে যে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে তা যেন কুল হারিয়েছে। আঙুল চালিয়ে লিখল, হোয়াট? সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে রিপ্লাই আসলো, কি করো টুকি বেষ্টু? বউকে চোখে গিয়ে খাচ্ছি আর তোমার সাথে পরকীয়া করছি। বোম ফাটলো ওপাশে। থেমে থেমে টাইপ করে রিপ্লাই আসলো, মানে ওটাই যেটা বললাম। পরকিয়া মানে? বউ রেখে পরনারীর সাথে কথা বলা তো পরকীয়াই, তাই না? এখন পরকীয়া করছি। কিছুদিন পর আমরা আমাদের কাপলের আড়ালে হোটেলে গিয়ে দেখা করব। ব্যাস, সঙ্গে সঙ্গে অফলাইন হয়ে গেল ওপাশ। ফিরতে কোনো মেসেজ আসলো না। এবার পালাক্রমে প্রেজেন্টেশনের পালা রিচার্ডের। মনিটরে রিচার্ডের প্রজেক্টরের প্রেজেন্টেশন দেওয়া হলো। মুহূর্তের মধ্যে মনিটর থেকে নীলালোক রশ্মি গিয়ে পড়ল বিশাল স্ক্রিনে। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে স্ক্রিনে প্রেজেন্টেশনের বদলে ভেজে উঠল গান। সবাই স্তম্ভিত, চোখে বিস্মিত। কিপ ইউ অন মাই মেন সিম ফের মি ভাইডা, আই অ্যাম গ্যাংস্টার ওয়াইফ টু ওয়ান এনিবডি কিল্লা, Daddy, let me know that I am your only girl, the only man that I need in this gangster world. স্টিফেন রিচার্ডের দিকে চেয়ে ভারী গলায় বলল, এসব কি মিস্টার কায়নাত? রিচার্ড হেলান থেকে সোজা হয়ে বসল। ঠোঁট কামড়ে তুষ্ট হেসে বলল, শুভ কাজে বউদের স্মরণ করতে হয়। আমার না হয় প্রেজেন্টেশন আমার বউকে এই গানটা ডেডিকেট করে শুরু করলাম। একসাথে লাড়া এবং তাকবীরের চোয়াল শক্ত হয়ে উঠল। এলিজাবেথ চোখ বুজে ঠোঁট কামড়ে মাথা নিচু করে রেখেছে। মিটিং শুরু হলো যথাক্রমে পূর্ণ মনোযোগে। প্রথমবারের মতো হেরে গেল রিচার্ড, এবং তা শুধুমাত্র পূর্ণ মনোযোগের অভাবে। আজকের প্রেজেন্টেশনগুলো ছিল অসাধারণ। প্রতিটি প্রেজেন্টেশনই ছিল দুর্দান্ত। কাউকে রেখে কাউকে ছাড়া সিদ্ধান্ত নেওয়া ছিল মুশকিল। স্টিফেন মনে মনে তাকবীরের প্রেজেন্টেশনকে বেশি পছন্দ করলেও রিচার্ডের সামনে সেটা প্রকাশ করতে পারছিল না। শেষমেশ সে বাধ্য হয়ে টস করলো। টসে জিতে গেল লারা এবং তারবির। তবে রিচার্ড সেই খেলা থেকেও ছিল। তার পুরো মনোযোগ ছিল এলিজাবেথের উপর। এক দৃষ্টিতে তাকিয়েছিল এলিজাবেথের দিকে। চোখে পলকও ফেলতে ভুলে যায় গ্যাংস্টার বস। ফলস্বরূপ রিচার্ড এত বড় একটি ডিল মিস করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ হেরে যাওয়ার পরও রিচার্ডের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, যেন কিছুই হয়নি। সে শুধু চুপচাপ নিজের মতো মগ্ন ছিল, চেয়েছিল তার রেডের দিকে। মিটিং শেষে অ্যানাউন্সমেন্ট করা হয়, সিলেট গ্র্যান্ড সুলতান রিসোর্টে একটি বড় পার্টির মাধ্যমে ডিলটি লারা এবং তাকবীরের হাতে তুলে দেওয়া হবে। তাকবীর এলিজাবেথকে রিসেপশনের সামনে বসিয়ে একটু ভেতরে গিয়েছে স্টিফেনের সাথে পার্টির ব্যাপারে কিছু কথা বলতে। মিটিং রুমের অদ্ভুত সব প্রজেক্ট দেখে এবং মনিটরের আলোতে মাথা ধরে গিয়েছে এলিজাবেথের। তর্জনী গিয়ে কপালের পাশ ঘষছিল একটি স্বস্তির জন্য। ঠিক তখনই হঠাৎ করে লারার আগমন ঘটল। হেলে দুলে এসে দাঁড়ালো এলিজাবেথের সামনে। এলিজাবেথ মাথা তুলে লারাকে এক পলক দেখল, পরক্ষণেই দ্রুত মাথা নিচু করে ফেলল। এলিজাবেথের ভেতরের অনুভূতিতে অদ্ভুত একটা দ্বন্দ্ব, যা অযাচিতভাবে লারাকে পছন্দ করে না, একদমই করে না। হ্যালো মিসেস দেওয়ান।
লারার টিটকারিময় স্বরে এলিজাবেথ প্রত্যুত্তর করল না। লারা ঠোঁট কামড়ে হাসল এবং আবারও বলল, স্বামীর নামে ডাকলাম বলে বুঝি ভালো লাগলো না? পরপুরুষকে খুব ভালো লাগে, তাই না? ক্ষিপ্ত হয়ে মাথা তুলল এলিজাবেথ, গম্ভীর গলায় বলল। মুখ সামলে কথা বলুন। লারা চোখ বড় বড় করে ভ্রুদয় কুচকে বলে। আর না বললে? এলিজাবেথ উঠে দাঁড়ালো এবং লারার মুখোমুখি গিয়ে একদম শক্ত গলায় বলল, একদম মুখ ভেঙে দিব আমাকে আর আমার ভালো মানুষকে নিয়ে আর একটা বাজে কথা বললে। লারা শব্দ করে হেসে উঠল। আরে ভাই, তোমার ভালো মানুষকে নিয়ে আর কি বলবো, সে তো আস্ত বোকাচোকা। আমি আপনাকে থাকতে বললাম, আপনার মতো ফালতু মহিলার মুখে ওনার মতো মানুষের নাম মানায় না। তা অবশ্য ঠিক বলেছ, মানাই শুধু তোমার মতো দুমুখদের মুখে। কি বোঝাচ্ছেন আপনি? বুঝাতে চাচ্ছি তুমি একটা চরিত্রহীন নষ্ট মেয়ে। লারার কথা শেষ হবার সাথে সাথে এলিজাবেথ রেগে গিয়ে লারার চুল টেনে ধরল। হোটেলের স্টাফরা সবাই অবাক হয়েছে এই দৃশ্য দেখে। লারা সেও কম নয়, তেড়ে এলিজাবেথের চুল টেনে ধরল। মুহূর্তের মধ্যে লেগে গেল গন্ডগোল। এদিকে রিচার্ড নেশোর সাথে কথা বলতে বলতে নিচে নামছিল, কিন্তু সামনের এই অপ্রতিকর দৃশ্য দেখে দুজনেরই পা থমকে গেল। নেশো এলিজাবেথকে এইভাবে দেখে ওর চল ফাঁক হয়ে যায়। সবসময় সব ধরনের পরিস্থিতিতে শান্ত এবং স্বাভাবিক থাকা নেশো আজ অপ্রস্তুত। তবে রিচার্ডের অভিব্যক্তি ছিল অত্যন্ত স্বাভাবিক। তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখছিল এলিজাবেথ ও লারার মধ্যে মারামারি। এলিজাবেথের শক্তি লারার কাছে নস্যি, লড়াই এগিয়েছিল। রিচার্ড যখন দেখলো এলিজাবেথ আর নিজের প্রতিরক্ষা করতে পারছে না, তখন সে বিরক্তের ফোঁস নিঃশ্বাস ছেড়ে লম্বা কদমের সামনে এগিয়ে গেল। এলিজাবেথের চুল থেকে লারার হাত সরিয়ে দিয়ে ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। দুজনে চুলের অবস্থায় পাগলের মতো হয়ে গিয়েছে এতক্ষণে। রিচার্ড চোখ গরম করে লারার দিকে তাকিয়ে এলিজাবেথের দিকে এগিয়ে গেল ওর এলোমেলো চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। তবে এলিজাবেথের শরীর থেকে তেজ তখনও পুরোপুরি যায়নি। রিচার্ডকে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দিল। কি হচ্ছে এখানে? তাকবীর দূর থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় শব্দ তুলল, কিন্তু নজর যখন এলিজাবেথের উপর গেল তাৎক্ষণিকভাবে ছুটে এলো এলিজাবেথের কাছে। আশেপাশে চোখ বুলালে মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে যায় তার কাছে। তাকবীর শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরল। অতঃপর লারা দিকে চোখ রাঙিয়ে হন হন করে চলে গেল এলিজাবেথকে নিয়ে। এখানে থাকলে ঝামেলা আরও বাড়বে, তাকবীর সেটা জানে। ইতিমধ্যে তাকবীরের লারা সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে গিয়েছে। লারা খুবই ডিয়ারিং আর ডেঞ্জারাস একটা মেয়ে, আর রিচার্ড যেখানে সেখানে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। তাকবীর ওরা চলে যেতেই লারা ঢুলতে ঢুলতে রিচার্ডের কাছে গেল। রিদ বেবি বলে মাথা ঘোরানোর ভান করে রিচার্ডের বুকের উপর শরীর ছেড়ে দিল। তবে রিচার্ড তার আগেই সরে যায় আর লারা পড়ল নিচে। নেশো আজ আর নিজেকে ধরে রাখতে পারল না, ফিক করে হেসে দিল লারার পড়া দেখে। এবার সত্যি সত্যি মাথা ঘুরে যাবে যেন লারার। কোমরে খুব ব্যথা লাগছে, টনটন করছে ব্যথায়। তবে চারপাশে চোখ বোলাতেই সেই ব্যথা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। সকলকে তার দিকে চেয়ে ঠোঁট টিপে হাসছে। লারা উঠে দাঁড়ালো, নির্লজ্জের মতো আবারও রিচার্ডের কাছে এগিয়ে গেল। রিচার্ডের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, রিদ, তুমি চাইলে আমি এই ডিলটা তোমাকে দিয়ে দেব বেবি। রিচার্ড বাঁকা হেসে লারার পাশে থুতু ফেলল। দুকদম এগিয়ে গিয়ে রুষ্টকণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, রিচার্ড কায়নাতের এতটা খারাপ সময় আসেনি যে শালীদের কাছে সাহায্য নিতে হবে। ওর থেকে দূরে থাকবি, অকালে মরতে না চাইলে। আমাদের সোনার বাংলা, ধন্য তুমি, ধন্য তোমার ট্রাফিক সিস্টেম। পথে থাকতে চাই না 1 মিনিট, তবে রেখে দেয় 1200 মিনিট। রোদের তাপে মরে যাব গরমে, একই রোদ নাকি প্রেমিকার ছেঁকা, শরীরে লাগলেই করে খা খা। আমার সোনার বাংলা, তোমার গরম পানি নিতে পারি না। একই জায়গায় 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রিচার্ডের গাড়িটা। বিরক্তি রিচার্ডের কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। সামনে থেকে একটা গাড়িও নড়ছে না, না আগাচ্ছে না পেছাচ্ছে। এবার হয়তো অন্তিম সময়। গ্যাংস্টার বসের ফায়ার হওয়া। আটটাই করতে করতে হঠাৎ রিচার্ডের চোখ গেল একটা শোরুমে। কাচের গ্লাস গলিয়ে দেখা যাচ্ছে একটা সাদা কালো সংমিশ্রণের গাউন। হঠাৎ করে রিচার্ডের দৃষ্টি স্থির হয়ে গেল জামাটার উপর। ঘাড় ঘুরিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকলো ড্রেসটা। এরই মাঝে দীর্ঘ সময় পর জ্যামের সমাপ্তি ঘটল। গাড়ি ছুটে গেল বাগানবাড়ির উদ্দেশ্যে। রিচার্ডের মনেও কিছুটা শিথিলতা এলো, তবে ভেতরে কোথাও এক কাপ অব্যাহত রয়ে গেল। পৃথিবীর সবচেয়ে আজব প্রাণী হলো গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত। সে সময়ের ব্যাপারে খুবই কড়া, কিন্তু অন্যদের সময়ের প্রতি তার কোনো মূল্য নেই। যেমন এখন রাত 3টা। এই মধ্যরাতে সবাইকে জরুরি তলবে ডেকে আনলো লিভিং রুমে, এমনকি ইব্রাতকেও। ইব্রাত হাই তুলতে তুলতে এসে রিচার্ডের পেছনে দাঁড়ালো, ওর এক হাত নেশার হাতের বাঁধনে। ইব্রাত এখন রিচার্ডকে খুব ভয় পায়। আগেও অবশ্য ভয় পেত, কিন্তু নেশোর কাছ থেকে রিচার্ডের নামে ভয়ঙ্কর সব কথা শুনে শুনে এখন রিচার্ডকে জমের মতো ভয় পায়। যদিও রিচার্ডের সামনে তার একদমই পড়া হয় না। রিচার্ডের মুখ থেকে প্রথমবার নিজের নাম শুনে ইব্রাত আরও চমকে উঠল। ইব্রাত ঠান্ডা গলায় ডাক দিল, রিচার্ড। ইব্রাত,
ইব্রাত ভয়ে ভয়ে উত্তর দিল। জি ভাইয়া। রিচার্ড হালকা ভুরু তুলে বলল, তোমাদের বিয়ের তো অনেকদিন হলো, হানিমুনে যাবে না? মাঝরাতে রিচার্ডের মুখ থেকে এহেন কথা শুনে লুকাস ধরেই নিল রিচার্ড হয়তো নেশায় চেপে গেছে। ইব্রাত অবাক চোখ তুলে তাকালো নেশোর দিকে। নেশো কপাল কুঁচকে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। ইব্রাত শুষ্ক কণ্ঠে বলল, আসলে। রিচার্ড ইব্রাতকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, কালকে তোমরা হানিমুনে যাবে, যাও গিয়ে ব্যাগ গুছিয়ে নাও, সকালে আমাদের ফ্লাইট। অষ্টাদশীর মন চঞ্চল ছটফটে উড়ান্ত। রিচার্ডের মুখে এই কথা শুনে ইব্রাত যেন আকাশের চাঁদ হাতে পেল। আনন্দে আত্মহারা হয়ে লাফাতে লাফাতে রুমের দিকে দৌড় দিল। নেশো অবাক হয়ে রিচার্ডের দিকে চেয়ে বলল, আমরা? রিচার্ডের ঠান্ডা গলা। হ্যাঁ, আমিও হানিমুনে যাচ্ছি। পাশ থেকে লুকাস মুস্কি হেসে বলল, কোথায়, কার বউ নিয়ে? রিচার্ড সঙ্গে সঙ্গে রিমোট ছুঁড়ে মারল লুকাসের গোপন জায়গায়। লুকাস সেখানে চেপে ধরে সোফায় বসে পড়ল। নেশো গম্ভীর ভঙ্গিতে সে রিচার্ডের পাশে বসল, বলল, সবই তো বুঝলাম, কিন্তু যাচ্ছি কোথায়? সিলেট গ্র্যান্ড সুলতান রিসর্টে। নেশোর তীক্ষ্ণ মস্তিষ্ক দ্রুতই পুরো পরিস্থিতির পাজলটা খুব সহজেই জুড়ে ফেলল। রিচার্ডের আচরণ, গন্তব্যের হঠাৎ পরিবর্তন আর গ্র্যান্ড সুলতান রিসোর্ট যাবার পেছনে থাকা উদ্দেশ্য সবই ওর মাথায় স্পষ্ট হয়ে উঠল। লুকাস যদি এসব বিষয়ে কিছুই জানে না, তাই তার মধ্যে কোনো উদ্বেগও নেই, বরং সে কৌতুক মাখামুখে রিচার্ডের সাম্প্রতিক কর্মকাণ্ডকে উপভোগ করছে আর নিজের স্পর্শকাতর জায়গায় চেপে ধরে বসে চুপচাপ দেখছে। নেশো গভীরভাবে রিচার্ডের দিকে তাকিয়ে বলল, কিন্তু বস, আমরা তো সেখানে ইনভাইটেড না, আর ইনভিটেশন ছাড়া যাওয়া আপনার ক্লাসের সাথে যায় না বস। রিচার্ড তাচ্ছিল্যের সুরে বলল, মালিকের নিয়ন্ত্রণ লাগে না নেশো? নেশোর চোখ বড় বড় হয়ে গেল। মালিক, আপনি কি রিসোর্টটা কিনে নিতে চাচ্ছেন শুধুমাত্র এই পার্টিতে যাওয়ার জন্য? রিচার্ড হালকা হাসি দিয়ে বলল, আই অ্যাম অলরেডি দ্য অনার অফ গ্র্যান্ড সুলতান। নেশো হতভম্ব। এত বড় একটা রিসোর্ট একদিনে কিভাবে কেনা যায়? রিচার্ড আরাম করে কাইচে গা এগিয়ে অধর এলিয়ে হেসে বলল, মানি ক্যান বাই এভরিথিং নেশো। অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। লুকাস এক কোণে মুখ গোমড়া করে বসে আছে আর নেশো তাকিয়ে আছে অবিশ্বাসে। বস, খুব জ্বালাচ্ছে ইদানিং, দিব নাকি একদম ঘাড়ে বসিয়ে? রিয়ানের কথায় তাকবির হাত থেকে ফাইলগুলো রেখে গম্ভীরভাবে তাকালো ওর দিকে। পরপর আবারও ফাইলগুলো চেক করতে করতে ভারী গলায় বলল, কোরিয়ান রেসপেক্ট, সম্পর্ক বদলেছে এখন। আপনি আমার কাছে থেকে কি লুকাচ্ছেন ভালো মানুষ? হকচকিয়ে গেল দুজনেই। দরজা এলিজাবেথকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীরের মুখ রক্তশূন্য হয়ে গেল। অদ্ভুতভাবে কেঁপে উঠল হাত। রেয়ার ভয় কাতরে চোখে তাকবীরের দিকে তাকালো। তাকবীর পরপর কয়েকবার শুষ্ক ঢোক গিলে এলিজাবেথের সামনে গিয়ে দাঁড়ালো, চোখে মুখে অপ্রত্যাশিত ভাব। জোরপূর্বক হেসে বলল, এলোকেশি, এসব কি বলছো তুমি? ওইগুলো কি? এলিজাবেথ দৃঢ় কণ্ঠে বলে। শক্ত হাতে আঙুল তুলে দেখালো সেই রহস্যময় ঘরের দিকে। তাকবীরের দৃষ্টি সেদিকে যেতেই চোখ ঝলসে উঠল উত্তেজনায়। দরজার তালা খোলা, তাহলে কি অবশেষে ভেদ হতে চলেছে সে ভয়ঙ্কর ঘরের রহস্য? তাকবীরের মস্তিষ্ক কোনো অতল গহ্বরের কর্কশ শব্দ বাজতে শুরু হয়। কিছু ভয়ঙ্কর আর্তনাদ ভেসে আসছে স্মৃতির গহীন থেকে। ধীরে ধীরে শরীরের প্রতিটি কোষ ফেটে পড়তে শুরু করলো অদ্ভুত এক আতঙ্কে। ঠিক তখনই এলিজাবেথ তাকবীরের হাত শক্ত করে ধরে টেনে নিতে লাগলো সেই রহস্যমোড়া ঘরের দিকে। ঘরে পা দিতেই তাকবীরের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এই ঘর যেন মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক কিছু, কোনো সাইকোপ্যাথের নিজের হাতে গড়া জাহান্নাম। অন্ধকারে ঢেকে থাকা চার দেয়াল, আলো বলতে শুধু এক ড্রিম লাইটের বিষাক্ত নিয়ন আভা, যা ঘরের বিভৎসতাকে আরও তীক্ষ্ণ করে তুলেছে। দেয়াল জুড়ে শুকনো রক্তের লম্বা লম্বা ছোপ, যেন এখানে কেউ নিজেকে আঘাত করে তিলে তিলে শেষ হয়েছে। রক্তাক্ত দেয়ালে ঝোলানো মস্ত বড় একটা পেন্টিং, ছোট ছোট আরও রয়েছে। পেন্টিংগুলো সাধারণ নয়, এক একটা মানসিক বিকৃতির বাস্তব রূপ। সবচেয়ে ভয়ঙ্কর সে বিশাল চিত্রকর্ম, এক মায়ের বিবর্ণ মৃতদেহ, তার দুপায়ের মাঝে সদ্যজাত শিশুর রক্তাক্ত শরীর। এটা সেই ছবির পেন্টিং, যেই ছবি এলিজাবেথ তাকবীরের বালিশের নিচে পেয়েছিল। ছবিটা এতটাই জীবন্ত যে মনে হয় একটু আগেও তাদের আত্মচিৎকার এখান থেকেই ভেসে এসেছিল। সেদিকে তাকালে এলিজাবেথের বুক ফেটে কান্না আসছে। মেঝেতে ছড়ানো শত শত ঘুমের ওষুধের খালি পাতা আর ইঞ্জেকশনের সিরিঞ্জ, চারপাশের পচা গন্ধ আর বাতাসে ভাসমান স্যাঁতস্যাঁতে ভাব এই ঘরের গুপ্ত কোনো জঘন্য অপরাধের সাক্ষী হয়ে আছে। ঘরের প্রতিটা কোণ, প্রতিটা দাগ, প্রতিটা ছায়া যেন একটাই কথা বলছে, এখানে কিছু একসময় এত ভয়াবহ ঘটেছে যা মনে রাখারও সাহস হয় না। মাঝখানে রাখা ছোট্ট একটা টেবিল, তার উপর ধুলোমাখা মাকড়সার জালে ঢেকে থাকা এক পুরনো টেপ রেকর্ডার। ময়লার স্তূপ জমেছে টেপ রেকর্ডারের
খাটের উপর। আসবাবপত্র বলতে শুধু একটা ছোট টেবিলই রয়েছে এই কক্ষে। টেবিলের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ছেঁড়া কাগজ, তাতে অসম্পূর্ণ বাক্য। অকস্মাৎ তাকবীর শক্ত করে চেপে ধরে এলিজাবেথের হাত, টেনে ধরে হিড় হিড় করে বেরিয়ে আসে সেই অভিশপ্ত কক্ষ থেকে। এলিজাবেথ অপ্রস্তুত হয়ে গেল তাকবীরের এমন উগ্র আচরণে। তাকবীর এলিজাবেথকে টেনে ওর রুমের কাছে নিয়ে গেল। এলিজাবেথ ছাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। বিস্মিত কণ্ঠে আওয়াজ তুলল, এসবের মানে কি ভালো মানুষ? আপনি কি লুকাচ্ছেন ওই ঘরটায়? তাকবীরের চোখের মনে রক্তিম বর্ণ ধারণ করছে। ঘূর্ণির পাকে পড়েছে মস্তিষ্ক, বেড়ে গিয়েছে শরীরের রক্ত সঞ্চালন। কণ্ঠে দণ্ডমান হয় মস্ত বড় প্রাচীর। কথা আসছে না কণ্ঠ গহ্বর থেকে। তাকবীরের নীরবতা এলিজাবেথের ভেতর সন্দেহের সঞ্চালন আরো বাড়ায়। আপনি চুপ করে থাকবেন না? এলোকেশি, প্লিজ রুমে যাও। এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এলিজাবেথের কথার পারদে তাকবীর এ কটা বাক্য আওড়ালো বহু কর্ষতে। এলিজাবেথের কণ্ঠ আরো গম্ভীর হলো। আপনি আমাকে সত্যিটা খুলে বলুন, এই ঘরের রহস্য কি? আর সেই ভয়ঙ্কর ছবিটা ওখানে সাজিয়ে রাখার মানেই বা কি? কে ওই মহিলা আর কে ওই বাচ্চা? তাদের এভাবে মেরে ফেলা হলো কেন? তাকবীরের কণ্ঠ যেন কোনো অন্তহীন গহ্বরে হারিয়ে গিয়েছে। খাদ মেশানো বিষণ্ণ স্বরে শুধু বলল, এলোকেশি প্লিজ। এলিজাবেথের জিদ্দি গলা সমস্ত ঘরের ভারী নীরবতা ভেঙে দিল। আপনাকে সত্যিটা বলতেই হবে আজ, আর লুকোবেন না। তাকবীরের চোখে অদ্ভুত এক শূন্যতা। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলল, সব সত্য শুনতে নি। কিছু সত্য অতীতেই চেপে রেখে আসতে হয়, না হলে সেই অতীতের করুণ বর্ণনায় ভবিষ্যৎ তলিয়ে যায়। মানে? সবার জীবনে কিছু দুঃখ থাকে, এমন কিছু যা কখনো কাউকে বলা যায় না। আমারও আছে। প্লিজ আমায় আমার মতো করে ছেড়ে দাও। এটা আমার এমন এক দুনিয়া যেখানে কেউ নেই, কারো জায়গা নেই। তুমিও এখানে নেই, ছিলেও না। আর এই দুঃখের ভারে কারো ক্ষতি হবে না। এখানে কেবল আমি আছি একা। তাই বলছি, দয়া করে আমার সেই দুনিয়ায় পা রেখো না। ওই দরজা বন্ধ। যদি জোর করে ঠুকতে চাও আমি ভেঙে পড়ব। আমি আর সহ্য করতে পারবো না। প্লিজ আমাকে একা থাকতে দাও। থেমে পরপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আবারও বলছি, আমার সেই দুনিয়ার সাথে কারো সম্পর্ক নেই। দীর্ঘশ্বাসে মরানো কথাগুলো শেষ করে তাকবীর এক মুহূর্তেও দাঁড়ালো না। হেলোমেলো পা ফেলে চলে গেল। এলিজাবেথ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে ছিল সেই চাবি, যেটি রিচার্ড কাল তাকে দিয়েছিল। এলিজাবেথ জানতো না এই চাবি ওই দরজার চাবি। যদি আজ কৌতূহলবশত চাবিটা তালাই না লাগিয়ে দেখত, তবুও এলিজাবেথের মনের ভেতর কৌতূহলের অজস্র প্রশ্ন রয়ে গেল। তাকবীর এক প্রকাশ এলিজাবেথের থেকে পালিয়ে নিচে চলে আসে। এসে সোফায় গা ছেড়ে দিল। ঠোঁট গোল করে ছাড়তে থাকে বড় বড় নিঃশ্বাস। এগুলো ভেতরে আটকে রাখা নিঃশ্বাস, যা এতক্ষণ সে ভেতরে আটকে রেখেছিল। আচানক দীর্ঘশ্বাসের সাথে চোখ দিয়ে বেরিয়ে আসে দুফোঁটা জল। তাকবীর বাঁ হাতে বুকে শক্ত করে চেপে ধরে সেই জায়গাটায়। সেখানে ঝড় উঠেছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পরক্ষণেই তাকবীরের মনে পড়ে গেল সে পুরুষ মানুষ। তাকে সবসময় শক্ত আবরণের পর্দা গায়ে চাপিয়ে রাখতে হবে। আলগোছে কষ্টের পাহাড় লুকাতে মুছে দিল অশ্রুসিক্ত আখিদায়। হঠাৎ ভেসে এলো গাড়ির হর্নের শব্দ, খুব কাছে থেকে আসছে। তাকবীর উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সদর দরজার দিকে। রিয়ানও বাইরে থেকে আসছিল। মুখোমুখি হলো দুজন। তাকবীর বাইরে তাকালো, দেখতে পেল একটা মাঝারি সাইজের পিকআপ ভ্যান। রিয়ানের দিকে তাকালে রিয়ান আগ বাড়িয়ে বলল, বস, একটা ড্রেস এসেছে। আপনি নাকি ম্যামের জন্য অর্ডার করেছিলেন পার্টিতে পরার জন্য। তাকবীরের অভিব্যক্তি সে আতঙ্ক থেকে বেরিয়ে এলেও ললাটে ভাঁজ সংকুচিত হলো। ভ্যানের দিকে চেয়ে সরু গলায় বলল, আমি অর্ডার দিয়েছি। স্লিপে তো আপনারই নাম দেওয়া। তাকবীর রিয়ানের হাত থেকে স্লিপটা নিল। অ্যাড্রেসে দেওয়ান মঞ্জিল আর নামের জায়গায় তাকবীরের নামই দেওয়া। তাকবীরের ভুরুদয়ের ভাঁজ আরো গভীর হতে থাকলো। পরক্ষণেই মনে হলো এলিজাবেথের জন্য তো সে প্রায় বিভিন্ন ধরনের ড্রেস অর্ডার দিত। এগুলোই হবে হয়তো কোনো একটা। হয়তো আসতে কিছুটা দেরি হয়ে গেছে, তাই এতদিন মনে নেই। ডেলিভারি ম্যান ভ্যান থেকে গাউন পার্ক নামালো। সাদা কালো সংমিশ্রণের ভেলভেট গাউনের দিকে তাকাতেই তাকবীর সকল জড়তা দূর হয়ে গেল নিমেষে। চোখের সামনে ভেসে উঠল এক স্বপ্নময় পরি, যার তুলোর মতো নরম আর তুলতুলে শরীরের সাদা কালো ভেলভেট গাউন যেন মেঘের মধ্যে আশ্রে পড়া আলো। পাউরিটার মাথার চুলগুলো রক্তিম লাল, সূর্যাস্তের শেষ আলোর মতো। তার উপস্থিতি ছিল অসম্ভব মায়াবী, স্বপ্নের মতো এক অপার্থিব রূপ, যা বাস্তবতার সীমানা ছুতে চায় না। তাকবীর আর কথা বাড়ালো না, ড্রেসটা রিসিভ করে নিল। সিলেট বাংলাদেশের এক মনোরম শহর, যা পূর্ব থেকেই পাহাড়ি অঞ্চল ও ঝর্ণার জন্য বিখ্যাত। এ শহরের সুশান্ত পরিবেশ, সবুজ মাঠ এবং মিষ্টি পাহাড়ি হাওয়ার সাথে ঐতিহ্যবাহী মাজার এবং রমণীয় মন্দিরগুলো স্থান পেয়েছে।
এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বিখ্যাত সিলেটি ভাষা এখানকার জীবনযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। এখানকার চা বাগান, ধূরধারা নদী ও গাছপালার মাঝে ঘুরে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা। সিলেটের সবথেকে বড় বিলাসবহুল রিসোর্ট হলো গ্র্যান্ড সুলতান। তাকবির এলিজাবেথকে নিয়ে এই রিসোর্টেই উঠেছে। রাতে পুল সাইডে পার্টি হবে। তাকবির এলিজাবেথকে রুমে দিয়ে একটু বাইরে বের হয়েছে প্রকৃতির সতেজ বাতাস আহরণের জন্য। ওরা প্লেনে করে এসেছে, তাই সময় লাগেনি। সকালে সেই ঘটনার পর অতিবাহিত হয়ে গিয়েছে গোটা কয়েক ঘন্টা। এরপর এলিজাবেথ তাকবীরকে ওই বিষয়ে কোনো প্রশ্ন করেনি। তাকবীরের ভেতরে অস্বস্তি এক অব্যক্ত কষ্ট, যা অতীতের ভয়ঙ্কর স্মৃতির ভারে চাপা পড়ে থাকে। সে ভয়াল মুহূর্তগুলো, যেগুলো কখনো ভোলার নয়, আবার কখনো তাদের মুখোমুখি হওয়ারও অসম্ভব। সেই অসহ্য বেদনা, অতীতে সেই লোমহর্ষক মুহূর্তগুলো আবার নতুন করে তাকবীরের মনকে ছিঁড়ে ফেলছে। একটু শান্তির জন্য তাকবীর নিজের সঙ্গে এক মুহূর্তের সঙ্গম, যেখানে শুধু নিজেকে জানার, বোঝার আর একান্তে শান্তির সন্ধানে হাঁটতে বের হয়েছে। এলিজাবেথকে না নিয়ে বের হওয়ার সিদ্ধান্ত ছিল এক দৃষ্টির সন্ন্যাস, যেখানে বাইরের দুনিয়া থেকে পালিয়ে শুধুই নিজস্বতার মধ্যে ডুব দেওয়ার তীব্র ইচ্ছা। তবে নিস্তব্ধতায় ডুব দেওয়ার কথা থাকলেও আদৌতে ডুব দেওয়া হয়নি। এখনো মস্তিষ্কের গহীনে পাক খাচ্ছে। প্লেনের মধ্যে সে কথোপকথনগুলো, প্রতিটি শব্দ এখনো মনের মধ্যে জমাট বেঁধে আছে। আমার উপর ঘৃণা টেনে আনুন, আমায় নিয়ে শত ভাবনার মৃত্যু ঘটান। আমি ভুল মানুষ, আমাকে ভুলে গিয়ে অন্য কারো হয়ে জীবন উপভোগ করুন। এ চাওয়াই নেই প্রাপ্তি। এলিজাবেথের মুখে এমন কথা শুনে তাকবীরের স্পন্দন এক মুহূর্তের জন্য থমকে যায়, খই হারিয়ে রক্তশূন্য মুখে এলিজাবেথের দিকে তাকালো। এলিজাবেথ তার দিকে স্তব্ধ চোখে চেয়েছিল। তাকবীরের গলা কাঁপছে, ভারী হয়ে উঠছে কথাগুলো। এসব কি বলছো লোকেশী? এলিজাবেথ এক টুকরো শূন্যতা নিয়ে বলল, বাস্তবতা মেনে নিন ভালো মানুষ, এতে জীবন অনেক সহজ হবে। আমাদের কাছে এখন সবকিছু স্পষ্ট। আমরা দুজন দুই প্রান্তে আছি, আমাদের ভাগ্যে এক হওয়া নেই। তাকবীর মুস্কি হাসতে চেষ্টা করলো, কিন্তু তার হাসি ক্ষীণ হয়ে আসে। ফিসল হেসে প্রকম্পিত স্বরে বলল, যেখানে তুমি আমাকে ভালোবাসো নিস, সেখানে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো শুধু বিলাসিতা। এলিজাবেথের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ করেই হুড় করে কেঁদে উঠল, চোখের অশ্রু না থামিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন ভালো মানুষ। সবকিছুর পরেও আমি চেষ্টা করেছিলাম, তবে আমাদের ডেস্টিনি ছিল আলাদা। তাকবীরের হৃদয়ে এক অদ্ভুত ব্যথা ঢুকে গেল, যে ব্যথা ওর মন গহীনে ফাটল ধরাতে থাকে। তবে তাকবীর নিজেকে সামালে দিয়ে জোরপূর্বক হাসি দিল। পকেট থেকে রুমাল বের করে স্নেহপূর্ণ দৃষ্টি নিয়ে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। স্মিত হেসে আন্তরিক গলায় বলল, এই যে তোমার চোখে আমার দুঃখের পানি, এটাই আমার প্রাপ্তি। এলিজাবেথের চোখে আরো এক সাগর গড়িয়ে পড়ল। ভালোবাসলেই কি এত মহৎ হতে হয়? এক গভীর শ্বাস নিল তাকবীর, সাবলীল ভাবেই বলল, জানি না, তবে ভালোবাসলে মানুষ সংযম হারায়। যার প্রতি একবার মনে বাসা বাঁধে, ভাগ্যের ফেরে যদি সে অন্য কারোর হয়ে যায়, তবুও মন শুধু তাকেই চায়, হোক না অন্যের স্ত্রী, কারোর পুত্রবধূ, কারোর মা। এলিজাবেথ বুকে হাত চেপে ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, জীবন সত্যি কখনো কখনো বিশ্রী ভাবে ভুল জায়গায় ভুল মানুষের পেছনে চলে যায়। ভালোবাসার অপচয় হয়, কিন্তু হয়তো সেই ভুলগুলোই আমাদের শেখায়, আমাদের সত্যিকারের পথে নিয়ে যায়। তাকবীর নতদৃষ্টি নিবিষ্ট করে রেখে মাথা ঝাঁকিয়ে এলিজাবেথের কথা এক ধরনের নিরলসতা অনুভব করল। এলিজাবেথ চোখের পানি মুখে সযত্নে মুছতে মুছতে বলল, আমার পাসপোর্ট ঠিক হতে আর কেমন সময় লাগবে? আরো কিছুদিন সময় লাগবে। এতটুকু বলে মাথা তুলে তাকবীর এলিজাবেথের চোখে চোখ রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। এলিজাবেথের শ্রাবণের ধারায় চেয়ে হতাশ স্বরে বলল, সত্যি চলে যাবে? এলিজাবেথ ঠোঁট চেপে সমস্ত আবেগ ভেতরে আটকে রেখে কান্না আটকালো। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অসম্ভব অস্থিরতায় বলল, বস। তাকবীর পেছন ফিরে তাকালো। রেয়ান ছুটে তার কাছে আসছে। তাকবীর পা থামিয়ে দাঁড়ালো, স্বাভাবিক করলো নিজেকে, শক্ত পরতে এঁটে নিল। রেয়ান তাকবীরের সামনে এসে থামলো। হাড় কাঁপানো ঠান্ডা হওয়ায় শরীর থেকে ঘাম ছুটে গিয়েছে বেচারার। এ কি, তুমি এখানে? তোমাকে না বলেছি তোমার ম্যামের কাছে থাকার জন্য? রেয়ান তাকবীরের সরু স্বরে মিশিয়ে গেল খানিকটা, মাথা নিচু করে বলল, ম্যাম পাঠালো আমাকে। নিমিষের মধ্যে উধাও হয়ে গেল সকল গম্ভীরতা। দুরন্ত বয়সের চঞ্চল বালকের মতো ঝলঝল করে উঠল তাকবীরের কৃষ্ণ গহ্বর, ছটফটিয়ে উঠল। কেন, কি বলেছে? রেয়ান মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল তার বসের এহেন আচরণের। ম্যামের সম্ভবত আপনার জন্য চিন্তা হচ্ছিল, তাই আমাকে পাঠিয়েছে আপনার সাথে থাকার জন্য।
রেয়ানের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবীর উত্তেজিত হয়ে প্রশ্ন ছুড়ে দিল। ও কি আমাকে মিস করছে? জানি না বস, আমাকে শুধু বললো সকালের পর থেকে আপনাকে ঠিক লাগছে না। জবাবটা আশাজনক না হলেও এতটুকুতে প্রশান্তি পেল তাকবীর। আবারও হাঁটতে শুরু করলো। তাকবীরের সাথে সাথে হাঁটতে থাকলো রেয়ানও। কি সৌভাগ্য আমার! আমার এলোকেশের চোখে আমার বিধ্বস্ততা ধরা দিয়েছে এতদিনে। রেয়ান সামান্য হাসলো তাকবীরের কষ্ট লোকানো অভিমানে ভরা কথায়। হাঁটতে হাঁটতে বলল, প্রথম প্রেম সেটা সবসময় ভুল সময়, ভুল মানুষের সাথে হয়, তাই না বস? তাকবীর দ্বিধাহীনভাবে জবাব দিল, প্রথম আর শেষ বলতে কিছুই নেই। সত্যিকারের ভালোবাসা একবারই হয়। এটা কি আপনার প্রথম প্রেম না শেষ প্রেম? তাকবীর মলিন হেসে বিলম্বহীন জবাবে বলল, আমার সত্যিকারের ভালোবাসা। থেমে তাকবীর পা থামিয়ে দাঁড়ালো, ফিরে তাকালো রেয়ানের দিকে। খাযুক্ত নরম স্বরে বলল, জানো রেয়ান, মাঝে মাঝে মনে হয় ভালোবাসাও পাপ। পাপ জানার পরেও আমি পূর্বের দিকে ফিরতে পারছি না। কষ্টটা বড্ড বেশি রেয়ান, অনেক বেশি। এখন আমার দুই চোখের পাতা এক করতেও ভয় হয়। যদি সেই সুযোগে আমার এলোকেশী আমার কাছ থেকে চলে যায়, এই অনিশ্চয়তা, এই ভয়ের মাঝে আমি শ্বাস নিতে পারি না। আপনি নিজেই তো ম্যামকে চলে যেতে দিচ্ছেন। ম্যামের পাসপোর্টের ঠিক হয়ে গেলেই তো ম্যাম রাশিয়া চলে যাবে সারা জীবনের জন্য। তাকবীর লম্বা করে শ্বাস টানল। সত্যি বলতে কি, ওই মেয়েটাকে হয়তো তোমরা সবাই স্বার্থপর ভাবতে পারো, কিন্তু ওর চলে যাওয়ার একমাত্র কারণ আমি নিজেই। ও জানে আমার সাথে থাকলে আমি ওর মায়ায় আরো গভীরভাবে পড়ে যাব, তাই সব কিছু ছেড়ে নিজের পথে চলে যেতে চাচ্ছে আমাকে রক্ষা করার জন্য। রেয়ান চোখ ছোট ছোট করে তাকবীরের দিকে চেয়ে বলল, আপনি যে এত সহজে ম্যামকে দূরে যেতে দেবেন সেটা কেন জানি আমি বিশ্বাস করতে পারছি না। হাসলো তাকবীর, বলল, নামে হোক বেনামে হোক, ওর সারা জীবনের দায়িত্ব আমি নিয়েছিলাম, আর আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব। ও চলে যাক রাশিয়া, সমস্যা নেই। এদিকে ঝামেলা শেষ করে আমিও ছুটব ওই হৃদয় হরিণের পিছে। কাছে টেনে না নে, আমি দূরে থেকে দেখে যাব। রেয়ান ফোঁস নিঃশ্বাস ছেড়ে বলে, দুটো জিনিস না হলে খুব ভালো হতো বস। কি কি? এক, ওই দিন যদি হসপিটালে আগুন না লাগতো, তবে এতদিনে আপনি আর ম্যাম কাতার থাকতেন হাসি খুশি। দুই, না ম্যাম আপনার জীবনে না আসতো, না আপনি এত বড় সিদ্ধান্ত নিতেন, আর না আপনার জীবন এত রিস্কে পড়তো। তাকবীর ভেজা গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, এত খারাপ ভাগ্য নিয়ে আর কেউ না জন্মাক। আজ পুরুষ মানুষের গলাও কাঁপছে। তাকবীর জলে ডুবানো চোখে রেয়ানের দিকে চেয়ে বলল, এই দুনিয়ায় আমাদের মিলনে এত বাধা কেন রেয়ান? রেয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, নসিব বলেও একটা জিনিস আছে বস, সেখানে থাকতে হয়। তাকবীর একটুও শান্তি পাচ্ছিল না। সে মাথা ছাকালো, একটু গম্ভীর হয়ে বলে উঠল, শুনেছি দোয়া নাকি ভাগ্য পরিবর্তন করতে পারে। রেয়ান, আমি তো আমার প্রতিটা মোনাজাতে ওকেই চেয়ে আসছি, তবুও আমার সবকিছু কেন এলোমেলো হয়ে যাচ্ছে? রেয়ান খোলা আকাশের পানে চেয়ে বলল, আরশের মালিক তো, আপনারাও চেষ্টা চালিয়ে যান, আজ না কাল পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে তাকবীর এক বুক আশা নিয়ে তাকালো নীল আকাশে। ভুবন তখন অন্ধকারে আচ্ছন্ন। সন্ধ্যার আলো গাঢ় হতে না হতেই তাকবীর ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই পার্টি শুরু হবে। তাকবীর একটু আগে এলিজাবেথকে তাড়া দিয়ে গেল রেডি হবার জন্য, এবং সাথে করে তখন এসে গাউনটা দিয়ে গেল এলিজাবেথকে পার্টিতে পরার জন্য। এলিজাবেথ বিনা বাক্যে নিয়েছিল। সত্যি বলতে ওর নিজেরও পছন্দ হয়েছে গাউনটা, তবে যত সহজে নিয়েছে তত সহজে পরেনি এলিজাবেথ। ওর চোখে মুখে এক ধরনের রহস্যময় হাসি খেলা করে গেল। মাথায় শয়তানি বুদ্ধির ছায়া। ব্যাগ থেকে খুঁজে একটা নেকলেস ড্রেস করে বিছানার উপর রাখলো। জামাটা অতি নগণ্য, কাঁধের দিক দিয়ে তো নেই, তাই সে নিচ দিয়ে ওর পর্যন্ত এলিজাবেথ ড্রেসটা আরও ইচ্ছাকৃতভাবে ছোট করে বিছালো বিছানায়। পরপর ছুটে গিয়ে টেবিল থেকে ফোনটা নিয়ে এসে গোটা কয়েক ছবি তুলে নিল। অতঃপর বেছে বেছে সব থেকে কিনজাস ছবিটা সিলেক্ট করে সেন্ড করে দিল মায়া ফাদ নামে সেভ করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। সাথে লিখে দিল, টুকি বেস্টু, আজ একটা পার্টি আছে, আমি এই ড্রেসটা পরি, সুন্দর না? অপরদিকে রিচার্ডার রিসোর্টে উঠেছে সবে মাত্র। এসে কেউ আর রেস্ট নেওয়ার সময় পেল না। রিচার্ড তাড়া লাগিয়ে দেয় রেডি হওয়ার জন্য।
প্রত্যেকের রুমে রেডি হচ্ছে। শাওয়ার শেষে দরজা ঠেলে বাইরে আসে রিচার্ড। কোমরে সাদা তোয়ালে পেঁচানো, সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুক থেকে পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। চুলগুলো এখনো ভেজা এলোমেলো। ভেজা চুলের ফাঁক দিয়ে পানির কণা গড়িয়ে কপালের পাশ বেয়ে নেমে আসছে। রিচার্ড শক্ত পেশিবল হাতে তোয়ালের এক কোণা ধরে নিজের গা মুছতে শুরু করলো। শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি গঠন যেন জীবন্ত হয়ে উঠেছে এই মুহূর্তে। উন্মুক্ত ঢেউ খেলানো বুকের মাঝখানে দেখা যায় নতুন আরেকটি ট্যাটু যুক্ত হয়েছে, তবে তা অতি ক্ষুদ্র, ঘুরিয়ে পেঁচিয়ে কি যেন লেখা। বিছানায় অবহেলায় ফেলে রাখা ফোনটাই হঠাৎ টিং শব্দ হলো। রিচার্ড গম্ভীর ভঙ্গিতে ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে চাপ বসাতেই নিয়ে গেল বোকা হরিণী নামক অ্যাকাউন্টটায়। আগত ছবি দেখে তুষ্ট হাসল রিচার্ড। তাকালো বেডের দিকে। পার্টিতে পড়া সকল জিনিস বেডে গুছিয়ে রাখা ছিল। রিচার্ড সেখান থেকে হরেমসের বেলটি হাতে নিয়ে ক্লোজ অ্যাঙ্গেল থেকে ছবি তুলে পাঠিয়ে দিল রিপ্লাই হিসেবে। এদিকে মেসেজের ফিডব্যাক দেখে এলিজাবেথের গলায় কাশি উঠে গেল। গাল দিয়ে উষ্ণ ধোঁয়া বের হতে থাকে। এলিজাবেথ পরপর কয়েকবার ছবিটি দেখে নিল নিচের নতুন নাম্বারটা। সবকিছু তো ঠিকঠাক, তবে এমন রিপ্লাই কেন? এমনটা তো এলিজাবেথ মোটেও আশা করেনি। এলিজাবেথ ফোনে চোখ রেখে কয়েকবার মেসেজটা পড়ল। না, এটা রিচার্ড কায়নাতি, যে একটা অচেনা নারীর প্রতি এতটা ডেমিনেটিং মনোভাব দেখিয়েছে। কিন্তু এটা কি আদৌতে যায় গ্যাংস্টার বসের চরিত্রের সাথে? তবে কি সত্যি রিচার্ড এলিজাবেথকে চিনে ফেলেছে? কিন্তু সেটা তো অসম্ভব। এলিজাবেথ তো সিম চেঞ্জ করে নিয়েছিল, এমনকি ভয়েসটা পর্যন্ত। তাহলে কি কিছু বদলানো সম্ভব হয়নি? এলিজাবেথ গভীর চিন্তায় ডুবেছিল। এমন সময় রিচার্ডের অ্যাকাউন্ট থেকে আরেকটা মেসেজ আসলো। ডোন্ট ওয়ারি বেবি, আমি সাথে থাকলে এটাও পড়তে হবে না। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে এলিজাবেথের হাত থেকে ফোনটা পড়ে গেল। স্লেড গ্র্যান্ড সুলতানের বিশাল প্রাঙ্গণে আজ রাজকীয়তার ছোঁয়া। সুইমিং পুলে নীলাভ জলরাশি তার চারপাশের রঙিন আলোর ঝলকানিতে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। পুলের পাশের খোলা জায়গায় ঝুলন্ত লাল নীল আলো, স্নিগ্ধ মোমবাতির আলো আর সিল্কের ঝুলের টেবিল কভার পার্টির অভিজাতকে দ্বিগুণ করে তুলেছে। বড় বড় রাজনীতিবিদ, নামকরা বিজনেস টাইকুন আর বহিরাগত উচ্চ শ্রেণীর অতিথিরা একের পর এক আসছেন। কাচের গ্লাসে চকচকে ওয়াইন, মৃদু সেক্সোফোনের সুর আর মৃদু হেসে চলা কথোপকথন মিলিয়ে পরিবেশ আরও সুরম্য। পার্টি শুরু হয়ে গেছে আরও বেশখানিক আগে। স্টিফেন ডার্ক ব্লেজার আর প্রিমিয়াম টাই করে ব্যক্তিগতভাবে সবাইকে স্বাগত জানাচ্ছে। তার উপস্থিতি আজ ঠিক এই জমকালো রাতের তারকা। শানিত সৌজন্য আর পরিলিষিত ভঙ্গিতে সে যেন পুরো পার্টির প্রাণ। নিজের থ্রো করা পার্টি নিজেই মাতিয়ে রেখেছে। স্টিফেন বহিরাগত হলেও মানুষের প্রতি তার নিগুড় এক টান আছে। তাকবির আর এলিজাবেথ কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। একজন সফল বিজনেসম্যান হওয়ার পাশাপাশি একজন মিনিস্টার হওয়ার সুবাদে তাকে পাঞ্জাবি পরতে হলো। শুভ্র রঙা পাঞ্জাবির উপর কালো রঙের কোটে, সাথে মিলিয়ে হাতে কালো ঘড়ি। কুকড়ো চুলগুলো আজ সম্ভবত জেল দিয়ে সেট করে রাখা। আজ না চাইতেও মিলে গিয়েছে তাকবির আর এলিজাবেথের পোশাক। এলিজাবেথ সেই সাদা কালো সংমিশ্রণের গাউনটাই পরেছে, সাথে লাইট মেকআপ, শ্রবণদায় এবং গলায় ছোট চকচকে ডায়মন্ডের ছোঁয়া। ওর ঘন লাল রেশমি চুল মাছসিতি করে ছেড়ে রাখা হলেও সামনের অংশের কিছু চুল পিছনে নিয়ে সাদা ক্লিপারে নরম ভঙ্গিতে বাঁধা। পায়ে ঝলমলে সিন্ডেলা হিল। সব মিলিয়ে এলিজাবেথ কেবল এলিজাবেথ নয়, যেন স্বয়ং প্রিন্সেস এলিজাবেথ। এলিজাবেথের চোখে মুখে পার্টির উচ্ছ্বাস। বহু বছর পর এমন পার্টিতে জয়েন হয়েও খুবই আপ্লুত। মুক্ত পরিবেশে নিজেকে অনুভব করছে মুক্তমনা হিসেবে। অষ্টপুটে দুরন্ত হাসি। যদিও ভেতরে কিছু শঙ্কা ছিল, তবে তা এখন আর নেই। পার্টিতে আসার পরপরই রিচার্ড আর এলিজাবেথ সম্মুখীন হয়েছিল। আকস্মিক রিচার্ডকে দেখে এলিজাবেথ কিছুটা হকচকিয়ে গেলেও রিচার্ড ওকে দেখেও না দেখার ভান ধরে চলে গিয়েছিল। তারপর থেকে এলিজাবেথের ভেতর এক ধরনের শান্তি অনুভূত হচ্ছে। রিচার্ড যদি সত্যি ওকে ধরে ফেলতো, তবে একটু হলেও তার প্রতিক্রিয়া দেখাতো। তবে তেমন কিছুই হয়নি, হয়েছে উল্টো। রিচার্ড কায়নাতের স্বভাব বরাবরের মতো স্থির। আজও পরেছে কালো পোশাক, তবে সবার থেকে একদম আলাদা। ভরা মজলিসের পার্টিতে যেখানে সবাই কোট শুট পরেছে, সেখানে রিচার্ড পরেছে কালো ফর্মাল প্যান্টের সঙ্গে কালো শার্ট। আজ দুটো জায়গায় শার্টের 3টি বোতাম খোলা, যার ফলে ঢেউ খেলানো বৃক্ষপাতটা ফুটে উঠেছে। সেই সাথে কোমরে চকচকে হরমশের বেল্ট, গেটআপের সাথে ফিট করে মাথার ব্রাউনি চুলগুলোর পরিপাটি করে সেট করা। গোটা খানিক চুল কার্নিশ কোণে আশ্রে পড়ে আছে। চিবুকে সামাজিকতার কিছু ছোঁয়া থাকলেও গাম্ভীর্যতার উপস্থিতিকে আরও গভীর করেছে। তবুও পুরো পার্টির সেন্টার অফ অ্যাটেনশন আজ রিচার্ডে। চেয়ে আছে তার দিকে অনেকগুলো চোখ অবাক চোখে।
রিচার্ডের সাথে মিলিয়ে লুকাস কালো স্যুট পরলেও ন্যাশো ব্যতিক্রম। তিনি বইয়ের গাউনের সাথে মিলিয়ে গ্রে কালারের স্যুট পরেছে। তবে ভরা পার্টির মাঝে এক অদ্ভুত দৃশ্য বিরাজ করছিল। অন্যান্যদের কোট স্যুটে সাজানো পোশাকের ভিড়ে এক অবাক করা চিত্র ছিল লারা। বিজনেস রিলেটেড পার্টিতে লারা পরেছে সিল্কের হোয়াইট ব্রাইডাল গাউন, মাথায় ব্রাইড ক্রাউন, বরাবরের মতো পায়ে ছিল মস্ত বড় স্টিলেটো হিল। ওর দুধে আলতা গড়ন এবং সাদা গাউনের সাথে ঠোঁটে কড়া লাল লিপস্টিক ছিল এক জটিল চমক। পার্টির আলোয় ঝলমলে হয়ে উঠেছিল লারা, আর তার কয়েক মুহূর্তের উপস্থিতি পুরো পার্টির সমস্ত পুরুষের দৃষ্টি চুরি করে নিয়েছে। মিউজিক বক্সে গান বাজছে, সকলে একে অপরের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত, কারো দিকে কারো হুঁশ নেই। ইতিমধ্যে সকলে ফোকাল পয়েন্টে এসে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্ট শুরু হবে, যেখানে তাকবীর আর লারার হাতে ডিল ইস্যু তুলে দেওয়া হবে। ঠিক তখনই রিচার্ডকে দেখে একটু ভরকে গেল স্টিফেন। রিচার্ডের অপ্রত্যাশিত উপস্থিতি তাকে সামান্য হতবাক করল। তবে মুহূর্তের মধ্যেই আর পিএ জানান দেয় রিচার্ড ইতিমধ্যেই সেই রিচোর্টটি কিনে নিয়েছে, আর সেই কারণেই পার্টির আয়োজন ঠিকঠাক চলছে কিনা তা দেখতেই নিজে এসেছে রিচার্ড। স্টিফেন এটি শুনে কিছুটা বিস্মিত হলেও ব্যাপারটা বেশি আমলে নিল না। তার দৃষ্টি আবার ফিরে গেল অনুষ্ঠানের প্রস্তুতিতে। এলিজাবেথ স্টেজে ওঠেনি, পুলের ধারে নির্জন দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কেউ শক্ত করে টেনে ধরল তার হাত। অপ্রত্যাশিত স্পর্শে সারা দেহে শীতল শিহরণ বয়ে গেল। ভয় মিশ্রিত চোখে দ্রুত পেছন ফিরতেই ভয় কাতুরে চোখ জোড়া জলজল করে উঠল। ইব্রাত ফিক করে হেসে দিয়ে এলিজাবেথকে জড়িয়ে ধরল। এলিজাবেথও একগাল হেসে ইব্রাতকে সযত্নে আগলে নিল। দূর থেকে তাকবীর গভীর স্বস্তিতে নিঃশ্বাস ফেলল। এলিজাবেথকে একা রেখে যেতে ওর মন খচখচ করছিল। এলিজাবেথ, তোকে তো আজ একদম পরীর মতো লাগছে। ইব্রাত কিছুটা জোরেই বলল। এলিজাবেথ লজ্জাপার ভঙ্গিতে আশেপাশে চোখ বুলে ইব্রাতের মুখ চেপে ধরল। ন্যাশোয়াল লুকাস, রিচার্ডের অবিচ্ছেদ্য ছায়া। তার শক্ত দুহাতের মধ্যেই সর্বদা তাকে ঘিরে রাখে তারা। রিচার্ড ফোকাল পয়েন্টের এক কোণে টান টান দাঁড়িয়ে, চোয়ালে কোনো আবেগের ছাপ নেই, শুধু মূর্তিমান শীতলতা। ওর দুপাশে সবসময়ের মতো সটাই হয়ে উপস্থিত লুকাস ন্যাশো। রিচার্ডের চোখে কালো সানগ্লাস থাকলেও কালো কাচের ফাঁক গলিয়ে দৃষ্টি স্থির এক মেঘ ময়ূরের উপর। রিচার্ড যেন জমে থাকা কালো মেঘ, অথচ সেই কালো মেঘের দৃষ্টি এক স্নিগ্ধতায় ঘেরা মানবীর ওপর। মেঘের গম্ভীরতার মাঝে ময়ূরের কমিলতা তাকে গভীরভাবে টেনে ধরেছে, যেমন করে রাতের অন্ধকার আঁকড়ে থাকে নক্ষত্র। মুখে বলার প্রশংসা মিশে রয়েছে চোখের মুগ্ধতায়, যেখানে অনুভূতি একেবারে নীরবভাবে ফুটে ওঠে। মঞ্চের স্পটলাইটে দাঁড়িয়ে স্টিফেন মাইক হাতে গম্ভীর ভঙ্গিতে অ্যানাউন্সমেন্ট শুরু করলো। কর্কশ শব্দের ভেতরেই প্রথমে পরিচিত স্বরে প্রসঙ্গ তুলল লারাকে নিয়ে। হে গর্জিয়াস লেডি, এত বড় ডিলটা জিতে কেমন লাগছে তোমার? লারা ওর কাচমান চুলগুলো ঠেলে পেছনে দিয়ে নিঃসংশয়ে বলল, নতুনত্বের অনুভূতি সবসময় থাকে, তবে এই মুহূর্তে আমার কোনো অনুভূতিই কাজ করছে না। লারার স্বভাবসিদ্ধ সোজাসাপটা জবাব শুনে স্টিফেনের মুখ খানিকটা থমথমে হয়ে গেল। তবে নিজেকে সামলে নিয়ে দ্রুত অন্য প্রশ্ন ছুড়ে দিল। তাহলে আজ হঠাৎ ব্রাইডাল সাজে আসার পেছনে রহস্যটা কি? সবাই জানতে চাচ্ছে। তাকিয়ে থাকা চোখগুলোর ভিড়ে লারার ঠোঁটের কোণে ক্ষীণ এক রহস্যময় হাসি খেলে গেল, যেন উত্তর তার চোখে, কিন্তু শব্দে ধরা দেয় না। লারা মাইক হাতে নিয়ে দূর থেকে রিচার্ডের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, I am getting married very soon. So, today's look is part of my early preparations. লারার দৃষ্টি অনুসরণ করে এলিজাবেথের চোখ আটকালো রিচার্ডের ওপর। মুহূর্তে বুকের ভেতর অদ্ভুত এক মোচড় উঠল। অন্যদিকে লারার মুখে এমন ঘোষণা শুনে পার্টির ভিড়ে কানাঘোষা শুরু হলো। মুগ্ধ চোখগুলোতে ধীরে ধীরে বিভ্রান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। মনে ভাঙন ধরল সেই সব মানুষের, যারা এতক্ষণ লারার কথায় মুগ্ধ ছিল। হঠাৎ বিকট এক গুলির শব্দে পার্টি কেঁপে উঠল। চারদিকে নেমে এলো নিস্তব্ধ আতঙ্ক। এলিজাবেথ ভয়ে ইবারতকে শক্ত করে আঁকড়ে ধরল। ভুঁই সরিয়ে চোখ গেল এক প্রান্তে, রক্তে ভেসে নিস্তেজ হয়ে পড়ে আছে একজন। আতঙ্কের ঢেউ আরও ঘনীভূত হলো। রিচার্ড ধীর পায়ে এগিয়ে এলো। হাতে ধরা বন্দুকের নল থেকে ধোঁয়া উঠছে। রিচার্ডের নিশানা বরাবরই নিখুঁত। প্রাণ পাখি নিয়ে গুলির লক্ষ্য ভেদে সে কখনো ভুল করে না। ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি ঝুলিয়ে বন্দুকের নলে হালকা ফু দিয়ে রিচার্ড নির্ভয়ে স্টেজের মাঝে এসে দাঁড়ালো। সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে রিচার্ড গম্ভীর স্বরে বলে উঠল, To all the gentlemen who have eyes on my girl, আপনাদের রুচির তারিফ না করে পারা যায় না, তবে সতর্কবাণী হিসেবে বলবো, নিজেদের চোখকে ভালোবাসুন। দুনিয়া অনেক সুন্দর, দেখার মতো এখনো অনেক কিছু বাকি। সবাই নিশ্চয়ই আমার আরেকটা পরিচয় জানেন। রিচার্ডের কণ্ঠ গম্ভীর, শীতল অথচ তীক্ষ্ণ। কথার ভেতর লুকিয়ে থাকা হুমকি কণ্ঠস্বরকে ধারালো করে তুলেছে।
উপস্থিতি জনতার মধ্যে চাপা এক শিহরণ বয়ে গেল। রিচার্ডের গার্ডরা এসে লাশটাকে টেনে হিস্ট্রে নিয়ে যায়। কেউ এর বিরুদ্ধে টু শব্দ অব্দি করার সাহস পেল না। এলিজাবেথ রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাঁচার জন্য আরেকটু পিছিয়ে গেল। থরথর করে কাঁপছে ওর শরীর। তাকবীর দাঁতে দাঁত পিষে দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, তবে লাড়া চোখে ছিল ঘোর। মনোমুগ্ধকর ভাবে চেয়েছিল রিচার্ডের দিকে। স্টিফেনের মুখেও ভয় স্পষ্ট, তবু সকলের আতঙ্ক কমাতে উনি জোর করে হাসল। পরিস্থিতি হালকা করার জন্য অপ্রস্তুত ভঙ্গিতে রিচার্ডের দিকে প্রস্তুত ছুড়ে দিল। তো মিস্টার কায়নাত, আমরা তো জানি আপনি একজন একাকী মানুষ। এটাও শুনেছি আপনি নাকি নারীদের সঙ্গ ঘৃণা করেন। তাহলে এইমাত্র যা বললেন, এই বিষয়ে কিছু বলবেন? সবাই রিচার্ডের উত্তর শোনার অপেক্ষায়। রিচার্ড এলিজাবেথের উপর দৃষ্টি স্থির রেখে গমগমে আওয়াজে তুলে বলল, Yes, I am single, but my secret wife know how dirty-minded I am. রিচার্ডের এখনো অদ্ভুত ও রহস্যময় উত্তরে পুরো ভিড়ে বিস্ময়ের ঢেউ বয়ে গেল। এতক্ষণ ধরে নীরব থাকা লারা হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলো। চোখে জ্বলে উঠল ক্রোধের ঝলক। তাকবীর যদিও ভেতরে তীব্র অস্বস্তি আর রাগ অনুভব করছে, তবু যথাসম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করলো। রিচার্ড আবারও বলল, To my lady, get ready. We will marry again on 21st December. বিস্ময়ের আরেকটি ঢেউ খেলে গেল জনতার মাঝে। স্টিফেন কৌতূহলী হয়ে রিচার্ডের দিকে প্রস্তুত ছুড়ে দিল। হয়ে 21 ডিসেম্বর? রিচার্ড চোখ থেকে সানগ্লাস খুলল। আশেপাশে দৃষ্টি উপেক্ষা করে তার গভীর সমুদ্রের মতো দৃষ্টিকে স্থির হলো এলিজাবেথের উপর। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গেল। ঠোঁট কামড়ে গম্ভীর গলায় বলল, Because it has the longest night. রিচার্ডের কথা শোনামাত্র এলিজাবেথের তলপেটে নাড়া দিয়ে উঠল। আর এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, ছুটে অন্যদিকে চলে যায়। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি ওর ভেতরটাকে আরো এলোমেলো করে দিচ্ছে। অন্যদিকে তাকবীর আর লাড়ার অভিব্যক্তি একই রকম, চাপা রাগ আর বিস্ফোরণের অপেক্ষা। উপস্থিত সবাই প্রাপ্তবয়স্ক হলেও রিচার্ডের লাগামহীন মন্তব্যে লজ্জায় মিয়ে গেল সকলে। স্টিফেন যদিও একজন বিদেশি, তবুও রিচার্ডের এমন কথা শুনে কিছুটা ভড়কে গেল। পরিস্থিতি সামলাতে সে কথার মোড় ঘুরিয়ে তাকবীরের দিকে প্রশ্ন করল, মিস্টার বীর, সকলের ভবিষ্যৎ পরিকল্পনা তো জানা হলো, আপনার কি প্ল্যান? কদিন পরেই তো নতুন বছর। তাকবীর ভেতরে অস্থিরতা চাপা দিয়ে আন্তরিকভাবে হেসে উঠল। কথা জবাবে প্রথমে একবার এলিজাবেথ যেখানে ছিল সেই শূন্য স্থানে চেয়ে থেকে মৃদু হেসে বলল, অ্যানাউন্সমেন্ট শেষ হওয়ার পর ড্যান্স ফ্লোরের আবহ ছিল উদ্দাম আলো আধারিতে ভেসে যাওয়া আনন্দমুখর মানুষদের নাচে। খানিক বাদে ডিনারের ঘোষণা হবে, তারপর পার্টির সমাপ্তি। রিচার্ড সেই সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে উঠল এক অন্য রোমাঞ্চকর পথে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে গেল রুম নম্বর 204। রিচার্ড রুমে ঢোকার সঙ্গে সঙ্গে পেছনে চাপা শব্দে দরজাটা লক হয়ে গেল। রিচার্ডের তীক্ষ্ণ মস্তিষ্ক মুহূর্তেই বুঝে নিল এটা লাড়ার চাল। টাকা খাইয়ে কোনো ওয়েটারকে দিয়ে নেশার কথা বলে ইফাদে ফেলতে চেয়েছে রিচার্ডকে। তবে এটা রিচার্ড কায়নাত, 12 শয়তানের পাচাই মারা রিচার্ড কায়নাত। সবটা বোঝার পরও রিচার্ড একটু বিচলিত হলো না, আর না ক্রোধ প্রকাশ করল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ, যেন সেই নাটকের চিত্রনাট্য আগেই পড়ে রেখেছে। ধীর পায়ে নির্লিপ্ত ভঙ্গিতে রিচার্ড ঢুকল অন্ধকারে ডুবে থাকা রুমে। প্রতিটি কদমে পায়ের নিচে অনুভূত হলো নরম ফুলের পাপড়ির কোমলতা। রিচার্ড বেডের কাছে যেতেই পুরো ঘর হঠাৎ ঝলমলিয়ে উঠল মৃদু আলোয়। টেবিলের উপর ছোট ছোট মোমবাতি জ্বলছে। সফেদ সাদা চাদরের উপর ছড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি। ঘরের প্রতিটি কোণ লালের আবেশে ডুবে আছে। বেডের শেষ প্রান্তে ব্রাইডের সাজে বসে আছে লারা, এক হাঁটু ভাঙে রাখা, অপর পা সোজা রাখা। হে দেহভঙ্গি ইঙ্গিতপূর্ণ, যেন প্রতীক্ষায় অনন্ত কিছু। রিচার্ডের জিভ গালের ভেতরে নাচিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালে অযথা ঘষে চোরা দৃষ্টিতে ধীর গাম্ভীর্যে পুরো রুমটি পরখ করল। ঠিক তখনই লাড়া সুর তুলল তার কণ্ঠে, শব্দের গাঁথুনিতে এক অদ্ভুত মোহ সৃষ্টি করে। কালো সানগ্লাসটাই কেন এত সুখ? হেই যুবক, রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেটের ঠোঁটে ধরা, কালো শার্ট, গায়ে তার বুক খোলা। রিচার্ড চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল, ঠোঁটে জমে থাকা সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল। ঘরের বাতাসে মিশে গেল বিষাক্ত ধোঁয়া এক নিঃশব্দ ঘোষণার মতো। ভাঙা হাঁটু আর একটু ভাঁজে নিল লাড়া, ঠোঁটে রহস্যময় ভারী হাসি। ঠোঁট কামড়ে হাসকি স্বরে হিসিয়ে বলল, রিদ বেবি, আই নো তোমার লাল রং খুব পছন্দ। এই দেখো, একদম তোমার মনের মতো করে সাজিয়েছি আমি, শুধুমাত্র আমাদের জন্য। আজ তোমার মন পুরোপুরি ভরিয়ে দেব, আর কোনো অভিযোগ থাকবে না বেবি। রিচার্ডের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল, চোখে মুখে চাপা তাচ্ছিল্যের আভাস।
দ্বিধাহীনভাবে বলল। তাই? লারা ছটফটিয়ে উঠল। ইয়েস বেবি, আজ তোমার সব কষ্ট ভুলিয়ে দেব আমি। ভুলে যাওয়া ওই মেয়েটাকে। চলো আমরা বিয়ে করে নেই। শুরু করা যাক। রিচার্ডের কথা সুর, সেই অদ্ভুত স্থিরতা। এক মুহূর্তের জন্য ভরকে গেল লারা, তবে ভাবতেই তলপেটে অসংখ্য প্রজাপতি খেলা করে গেল। এই শুরুর অর্থ তার কল্পনা চেয়েও গভীর আর বিপজ্জনক কিছু হতে চলেছে, যা ছিল নেহাতি তার স্বপ্ন। লারাকে আরো অবাক করে দিয়ে রিচার্ড আগ বাড়িয়ে শার্টের বোতাম খুলতে থাকে। আশ্চর্য, আশ্চর্য, খুব অবাক হচ্ছে লারা আজ রিচার্ডের কাণ্ডে, তবে যা ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। শার্টের চতুর্থ বোতাম খুলতে উন্মোচিত হলো রিচার্ডের ঢেউ খেলানো বুকের মাঝখানে ইটালিয়ান ভাষায় লেখা সেই পেঁচানো শব্দগুলো। লারার চোখ স্থির হয়ে গেল সেখানে। একজন ইটালিয়ান হয়ে সেই শব্দের গভীর অর্থ বুঝতে তার বেশি সময় লাগলো না। মুহূর্তে লারার মুখের রং বদলে গেল, সব আশা মুহূর্তে জ্বলে পড়ে ছাই হয়ে গেল। রিচার্ড যে তার ছলনার খেলকে শুরুতেই ধরে ফেলেছিল তা স্পষ্ট হয়ে গেল। ঠোঁট কাঁপলো, চোখ ভিজে উঠল, কিন্তু কোনো কান্নার শব্দ বের হলো না। শক্ত করে নিজেকে ধরে রাখলো লারা। গাউনের বুকের অংশের ফিতা যা পিঠ থেকে ঘুরে নাভির উপরে বাঁধা ছিল একটানে খুলে দিল লারা। সঙ্গে সঙ্গে উন্মোচিত হলো শরীরের সামনের অংশ উন্মুক্তভাবে। রিচার্ড তৎক্ষণাৎ শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। তার মুখে তীব্র ঘৃণা আর ক্রোধের ছাপ। চোখ বন্ধ করা অবস্থায় ঠাসি এক চড় বসালো লারার গালে। লারা ভারসাম্য হারিয়ে উল্টে ছিটকে গিয়ে বিছানায় পড়ল। রিচার্ড ক্রোধে উন্মত্ত হয়ে ব্ল্যাঙ্কেট ছুঁড়ে মারল লারার উন্মুক্ত পিঠে। পরপরই হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল লারার উপর। এক হাঁটু বিছানায় গেড়ে ঝুঁকে লারা চুল মুঠোয় নিয়ে টেনে ধরল। চোখে আগুন, গলায় তীব্র ঘৃণার ঝড়। কক্ষ কাঁপিয়ে চিৎকার করল রিচার্ড। শালি সস্তা, তোদের মতো নষ্টদের জন্যই নারী সমাজ কুলসিত হয়, সম্মান হারায়। শুধুমাত্র তোদের মতো রাস্তা দিয়ে পর্দা করে হেঁটে যাওয়া মেয়েরা ওই টিজিং এর শিকার হয়। লারার চোখে ভয় আর অপমানের ছায়া নাচল, তবুও ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না। রিচার্ডের এই তীব্র আক্রোশে তাকে স্তব্ধ করে দিয়েছে। ঘর জুড়ে জমাট বাঁধল নীরবতা, আর সেই নীরবতার মাঝে রিচার্ডের শ্বাসের শব্দ বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হতে লাগলো। রিচার্ড শুধু এতেই থেমে থাকলো না, ওর হাতে জ্বলন্ত সিগারেট চেপে ধরলো লারার কাঁধে। লারা চিৎকার করতে চাইলে রিচার্ড ওর মুখ বিছানার সাথে চেপে ধরল। লারা হাত পা ছুড়ে গোঙানি শব্দ তুলতে থাকলো। এছাড়া কিছুই করার নেই। রিচার্ডের হাতের শক্ত বাঁধন থেকে ছাড়া পাওয়ার সাধ্য তার নেই।